জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারাও হয়তো জানেন যে রতন টাটার দুঃখজনক মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই টাটা গ্রুপ ভেঙে পড়তে বসেছে। বোর্ড সদস্যদের মধ্যে মতবিরোধ এতটাই তীব্র হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত ভারত সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টাটা ট্রাস্টের ট্রাস্টদেরকে নিজের বাড়িতে ডেকে পাঠান। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। বৈঠকের পর অমিত শাহ জানান, বিষয়টা যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে সমাধান করে নিতে হবে, কারণ টাটা গ্রুপের বিষয় মানে দেশের বিষয়। এর থেকেই বোঝা যায় যে টাটা গ্রুপের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কতটা গভীর, যে দেশের অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হচ্ছে। তাই প্রশ্ন হলো, আসলে টাটা গ্রুপের অভ্যন্তরে এখন ঠিক কি ঘটছে? গন্ডগোলটা ঠিক কোথায়? শেষ পর্যন্ত টাটা গ্রুপের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে? কোম্পানির অভ্যন্তরে এই ক্ষমতার দ্বন্দ্বে টাটা গ্রুপের অন্যান্য কোম্পানিগুলোর ওপরে এর কি প্রভাব পড়বে, এবং সর্বোপরি ভারতের অর্থনীতিতেই বা এর কি প্রভাব পড়তে চলেছে, এর সবকিছুই জানবো আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা খুব সিরিয়াস একটা টপিক নিয়ে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তবে শুরুর আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, টাটা গ্রুপ হলো ভারতের অন্যতম প্রথিতযশা কোম্পানি, যার বাজার মূল্য বর্তমানে 30 লাখ কোটি টাকারও বেশি, যেটা পাকিস্তানের মোট জিডিপি থেকেও অনেকখানি বেশি। টাটা গ্রুপে 10 লাখেরও বেশি কর্মী রয়েছে এবং এটি পৃথিবীতে অন্যতম ভারতীয় ব্র্যান্ড। এখন যখনই টাটা গ্রুপের ব্যবসায়িক সাফল্য নিয়ে আলোচনা হয়, তখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে টাটা গ্রুপের প্রকৃত মালিক কে। আসলে টাটা গ্রুপের দুটো গুরুত্বপূর্ণ অংশীদার রয়েছে, টাটা সন্স এবং টাটা ট্রাস্ট। টাটা সন্স হলো একটা প্রাইভেট কোম্পানি, আর টাটা ট্রাস্ট হলো দেশ এবং সমাজসেবার উদ্দেশ্যে নিয়োজিত একটা ট্রাস্ট। চলুন এই দুটি সম্পর্কে আমরা এক এক করে জানি। দেখুন, টাটা সন্স হলো এই গ্রুপের মূল মাদারশিপ প্রতিষ্ঠান, যা গ্রুপের সমস্ত কোম্পানির মালিক এবং এক্সিকিউটিভ অথরিটি বা কার্যনির্বাহী কর্তৃপক্ষ হিসাবে কাজ করে। অর্থাৎ আপনি যেসব কোম্পানি দেখছেন, যেমন টিসিএস, টাটা মোটরস, টাটা স্টিল, টাইটন, টাটা কনজিউমার, টাটা কেমিক্যালস, এয়ার ইন্ডিয়া, সেমিকন্ডাক্টরস বা ডিফেন্স, এই সমস্ত কোম্পানি টাটা সন্সের অধীনে পরিচালিত হয়। অর্থাৎ টাটা সন্স হলো টাটা গ্রুপের 400টির বেশি কোম্পানির মালিক। এর মধ্যে 29টি কোম্পানি ইতিমধ্যেই ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লিস্টেড এবং টাটা ক্যাপিটাল 30তম লিস্টেড কোম্পানি হতে যাচ্ছে। অর্থাৎ 30টা লিস্টেড এবং 370টি আনলিস্টেড কোম্পানির ওপরে টাটা সন্সের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ টাটা সন্সের মূল ভূমিকা হলো গ্রুপের বৃহত্তর কৌশলগত সিদ্ধান্তকে গ্রহণ করা, তবে এটা আলাদা আলাদা কোম্পানির রুটিন পরিচালনার কাজগুলোকে হস্তক্ষেপ করে না। যেমন টিসিএস বা টাটা মোটরসের নিজস্ব বোর্ড বা ম্যানেজমেন্ট পরিচালক রয়েছে, তারা এই সংশ্লিষ্ট কোম্পানিটাকে পরিচালনা করে। কিন্তু নতুন উদ্যোগ বা বৃহৎ কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া, নতুন সেক্টরে প্রবেশ বা দীর্ঘমেয়াদী কোনো কৌশল নির্ধারণের ক্ষমতা টাটা সন্সের হাতেই কিন্তু রয়েছে। অতীতের উদাহরণ হিসাবে টাটা স্টিল এবং টাটা মোটরসের মুনাফা ব্যবহার করে টিসিএসকে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে টিসিএস এর আয় ব্যবহার করে অন্যান্য কোম্পানিগুলোকে সম্প্রসারিত করা হয়েছিল। এক কথায় টাটা সন্সই হলো টাটা গ্রুপের অর্থ এবং কৌশলগত সিদ্ধান্তগুলোর তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধান করে। মোট কথা, এই টাটা সন্স, যাকে টাটা গ্রুপও বলা হয়, এটা নিজে শেয়ার মার্কেটে লিস্টেড নয়। এটা একটা প্রাইভেট কোম্পানি বা ব্যক্তিগতভাবে পরিচালিত সংস্থা। এই টাটা সন্সের চেয়ারম্যান 53 বছর ছিলেন জে আর ডি টাটা, 1938 থেকে 1991 সাল পর্যন্ত। 1991 সালে তিনি চেয়ারম্যানশিপ রতন টাটাকে হস্তান্তর করেন। এরপরে রতন টাটা 21 বছর চেয়ারম্যান ছিলেন, মানে 2012 পর্যন্ত। এই সময়ের মধ্যে 4 বছর সাইরাস মিস্ত্রি চেয়ারম্যান হন। পরে বিতর্ক হলে 1 বছর রতন টাটা আবার ফিরে আসেন। তবে 2017 সাল থেকে এন চন্দ্রশেখরন এই টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই এন চন্দ্রশেখরন টাটা গ্রুপের খুব পুরনো কর্মী এবং ইনি রতন টাটার সঙ্গে বহু বছর ধরে কাজ করে এসেছেন, আর এখন চেয়ারম্যানশিপ সামলাচ্ছেন। এন চন্দ্রশেখরনের চেয়ারম্যানশিপে গত 7 বছরে টাটা গ্রুপের রেভিনিউ দ্বিগুণ হয়েছে, প্রফিট 3 গুণ হয়েছে এবং মার্কেট ক্যাপও 3 গুণ হয়েছে। গ্রুপের সেমিকন্ডাক্টর, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, আইফোন ম্যানুফ্যাকচারিং, এই সব কাজ তার নেতৃত্বেই শুরু হয়েছে। অর্থাৎ টাটা সন্সে এন চন্দ্রশেখরের সময়কালে কোনো সমস্যা তো নেই, বরং উত্তরোত্তর উন্নতি হচ্ছে। যাই হোক, আগেই বলেছি টাটা সন্স একটা প্রাইভেট কোম্পানি, তাই প্রশ্ন হলো এর মালিক কে।
দেখুন টাটা সন্সে 4 ধরনের অংশীদার রয়েছে। এক, প্রথম শ্রেণী টাটা টি, যার কাছে 66% শেয়ার রয়েছে। এখানে মূলত টাটাদের অনেক পরিবার এবং পারিবারিক সদস্যরা রয়েছে। 2, দ্বিতীয় শ্রেণী মিস্ত্রি পরিবার, যাকে সাপনজি পালনজি গ্রুপও বলা হয়। এদের কাছে 18% শেয়ার রয়েছে। সাইরাস মিস্ত্রি, রতন টাটার পরে যিনি চেয়ারম্যান হয়েছিলেন, তিনিও এই পরিবারের সদস্য। 3, তৃতীয় শ্রেণী টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি, এতে প্রায় 13% শেয়ার রাখে। 4, চতুর্থ শ্রেণী 2.85% শেয়ার কিছু ব্যক্তিগত ব্যক্তির হাতে আছে। এদের মধ্যে রতন টাটাও ছিলেন, যার কাছে ব্যক্তিগত কিছু শেয়ার ছিল। যাই হোক, এন চন্দ্রশেখরনের নেতৃত্বে এই টাটা সন্স এখন খুব ভালোভাবে চলছে। এখানে কোনো বিতর্ক বা সমস্যা নেই। তাই প্রশ্ন হলো, সমস্যা যখন নেই তাহলে বিতর্ক কেন? আসলে টাটা সন্সে কোনো বিতর্ক নেই। বিরোধ যেটা চলছে সেটা টাটা ট্রাস্টে। এখানে বলে রাখি, এই টাটা সন্স হলো মাদার কোম্পানি, তবে এরও মালিক হলো টাটা ট্রাস্ট। মানে টাটা ট্রাস্টের আন্ডারে এই সব টাটা কোম্পানিগুলো চলে। আর ট্রাস্ট মানে তো বোঝেনি, একটা সেবামূলক সংস্থা যার কোনো মালিক থাকে না। কোনো কোম্পানির ক্ষেত্রে সাধারণত এরকমটা হয় না, কিন্তু টাটা ব্যতিক্রম। টাটা গ্রুপ শুরু থেকেই বলে আসছে যে আমরা ব্যবসা করি যাতে ব্যবসা থেকে অর্থ উপার্জন করতে পারি এবং সেই অর্থকে চ্যারিটিতে ব্যবহার করতে পারি, দেশ সেবা এবং সমাজ সেবাটাকে করতে পারি। এখন বুঝতেই পারছেন যে এত বড় টাটা গ্রুপে থাকা সত্ত্বেও রতন টাটার নাম কেন ফোর্বসের তালিকায় বা সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় কখনোই আসতো না কেন? এজন্যই একসময় রতন টাটা বলেছিলেন, এগুলো সবই টাটা ট্রাস্টের, আমার নয়। তিনি মাত্র একটা অংশ শেয়ার নিয়েছিলেন। যদি তার লাভ করার বা প্রফিট করার মানসিকতা থাকতো, তাহলে অন্য কেউই তার সঙ্গে কখনোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। এই কারণেই রতন টাটাকে মহান হিসাবে গণ্য করা হয়। আশা করি এই অবধি বুঝলেন যে টাটা গ্রুপের আসল মালিক হলো টাটা ট্রাস্ট, যেটা একটা সমাজসেবামূলক সংস্থা। এখন আজকের দিনে যা বিতর্ক চলছে টাটা গ্রুপে, তা হচ্ছে টাটা ট্রাস্টের মধ্যেই। তবে কি বিতর্ক চলছে সেটা বোঝার জন্য টাটা ট্রাস্টের কাঠামোটা আগে বোঝা দরকার। টাটা ট্রাস্টের 7 জন ট্রাস্টি রয়েছেন। প্রথম জন নোয়েল টাটা, ইনি টাটা পরিবারের সদস্য। দ্বিতীয় জন ভেনু শ্রীনিবাসন, তিনি ব্যক্তিগতভাবে টিভিএস গ্রুপের মালিক। তৃতীয় ট্রাস্টি বিজয় সিং, সাবেক ডিফেন্স সেক্রেটারি। চতুর্থ জন হলেন মহলি মিস্ত্রি, যিনি ছিলেন রতন টাটার ঘনিষ্ঠ বন্ধু। পঞ্চম জন হলেন প্রমিত ঝাবেরি, সাবেক সিটি ব্যাংক গ্রুপের হেড। ষষ্ঠ জন হলেন জাহাঙ্গীর সি জাহাঙ্গীর, যিনি জাহাঙ্গীর হাসপাতাল পরিচালনা করতেন। এবং সপ্তম জন হলেন হ্যারিয়াস খম্বাটা, ইনি একজন সিনিয়র অ্যাডভোকেট। এই 7 জন হলেন টাটা ট্রাস্টের ট্রাস্টি মেম্বার। এখন রতন টাটার পর টাটা সন্সের চেয়ারম্যান নিযুক্ত হন এন চন্দ্রশেখরন, আগেই বলেছি। আর নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। অর্থাৎ দুজন আলাদা আলাদা ব্যক্তি দুটি চেয়ারম্যান পদে বসে রয়েছেন, যে দুটো পদই আগে একা রতন টাটা সামলাতেন। মানে যতক্ষণ রতন টাটা জীবিত ছিলেন, টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন রতন টাটা, টাটা সন্সের চেয়ারম্যানও ছিলেন রতন টাটা। তাই তাদের মধ্যে কোনো বিতর্কই কিন্তু ছিল না। রতন টাটার মর্যাদা এত বড় ছিল এবং সম্মান এত বেশি ছিল যে তার কথাই শাসন হিসাবে কার্যকর হতো। তিনি যদি বলতেন এভাবে করা যাক, তাহলে সমস্ত ভোট এক পাশে চলে আসতো, অর্থাৎ যে কোনো সিদ্ধান্তই একমুখীভাবে হয়ে যেত। রতনজি যা বলতেন তাই হয়ে যেত, কোনো বিতর্ক বা সংঘাত ছিল না। টাটা সন্স যা করাতে চাইতো সেখানে রতন টাটা নিজেই উপস্থিত থাকতেন এবং তারপরে অনুমোদন দিত টাটা ট্রাস্ট, সেখানেও রতন টাটাই চেয়ারম্যান। ফলে কোনো সময় কোনো রকমের বিতর্ক দেখা যেত না। কিন্তু রতন টাটাজির পর টাটা সন্সের চেয়ারম্যান হন এন চন্দ্রশেখরন, টাটা ট্রাস্টের চেয়ারম্যান হন নোয়েল টাটা। দুর্ভাগ্যবশত এরা কেউই মর্যাদায় রতন টাটার সমকক্ষ নয়। আর তাই যখন কেউ একজন সিদ্ধান্ত নেয়, সেটা সবসময় টাটা ট্রাস্টের সঙ্গে সহমত হয় না। আর আবার টাটা ট্রাস্টের সব সিদ্ধান্ত টাটা সন্স মেনে নিতে পারে না। তবে বিরোধটা শুধু টাটা সন্স এবং টাটা ট্রাস্টের মধ্যে নয়, বিরোধের মূল কারণটা রয়েছে টাটা ট্রাস্টের মধ্যে। কারণ এই মুহূর্তে টাটা ট্রাস্ট 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে চেয়ারম্যান নোয়েল টাটা, ভেনু নিবাসন এবং বিজয় সিংহ, এই 3 জনের লবি। এই 3 জনের লবিকে বলা হচ্ছে নোয়েল টাটার 3 জনের লবি। আর অন্যদিকে বাকি 4 জন,
মহলি মিস্ত্রি, প্রমিত ঝাভেরি, জাহাঙ্গীর সি জাহাঙ্গীর এবং ডেভিয়াস খাম্বাটা, এই চারজনের লবি। এটা হলো মহলি মিস্ত্রির চারজনের লবি, মানে একদিকে তিনজন আর অন্যদিকে চারজন। এখন টাটা গ্রুপের যে কোনো ইস্যুতে এই তিনজন একদিকে মত দেন আর বাকি চারজন বিপরীত দিকে মত দেন। ফলস্বরূপ কোনো প্রস্তাবই কিন্তু পাশ হয় না, সব প্রস্তাবই বাতিল হয়ে যায়। ফলে কোনো সিদ্ধান্তই আর কার্যকর হয় না, আর যদিও কোনো কারণে কার্যকর হয় অন্যদিকে তীব্র আপত্তি থাকে। এই পরিস্থিতিতে বোর্ডের মধ্যে একটা ডেডলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে এক পক্ষ নিজেদের মত অনুসারে ট্রাস্টকে পরিচালনা করার চেষ্টা করছে আর অন্য পক্ষ তাদের মত অনুসারে ট্রাস্ট পরিচালনার অধিকারের দাবি করছে। তাছাড়া সাপুরজি পলাজি গ্রুপ অর্থাৎ মহলি মিস্ত্রি সম্পর্কিত চারজনের গ্রুপ মিস্ত্রি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাদের মধ্যে কাজিন এবং ভাই বোনের সম্পর্ক। এই প্রেক্ষাপটে নোয়েল টাটা গ্রুপের আশঙ্কা যে ভবিষ্যতে সাপুরজি পলাজি গ্রুপ টাটা ট্রাস্টের নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং তাদের মতো করে টাটা গ্রুপকে চালাতে চাইবে। এটা নোয়েল টাটা কোনো রকম ভাবেই হতে দিতে চায় না। ফলে এই অবস্থায় টাটা ট্রাস্টের মধ্যে একটা ডেডলক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কোনো সমন্বয় নেই। ফলে টাটা গ্রুপ এখন কিভাবে চলবে, আগামীতে কোন পথে যাবে, সেটার কোনো দিশা নেই। তাছাড়া বর্তমানে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, আর টাটা সন্সে কোনো সিদ্ধান্ত নিতে হলেই তাদের বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। এন চন্দ্রশেখরন প্রশ্ন করছেন যে আমি কাদের সঙ্গে সমঝোতা করব, কাকে সন্তুষ্ট রাখব, কাকে অসন্তুষ্ট করব। এক পক্ষের কথা মানলে অন্য পক্ষ অসন্তুষ্ট হয়ে যায়, আর উভয় পক্ষকে তো কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। তিনি আরও বলেন যে এরকম চলতে থাকলে টাটা সন্সেও পৃথক পৃথক লবি বা শিবির তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে টাটাদের সব কোম্পানিগুলোতেই একই রকমের পরিস্থিতি সৃষ্টি হবে। ফলে কার্যক্ষমতা এবং উৎপাদনশীলতার বিষয়টা উপেক্ষিত হয়ে যাবে। মূল আলোচ্য বিষয় হয়ে উঠবে নিজস্ব লোক নিয়োগ। আর সব জায়গায় যদি যোগ্যতার বদলে নিজের লোক প্রাধান্য পায়, তাহলে টাটাদের পুরো গ্রুপে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে নতুন সেক্টরে প্রবেশ, নিয়োগ, অর্থায়ন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে চাপ এবং সংকট সৃষ্টি করবে। আর টাটা গ্রুপ ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টাটা ট্রাস্টের ট্রাস্টিদেরকে ডেকেছিলেন এবং অমিত শাহের বাড়িতে এই মিটিংয়ের পর সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাদের মধ্যে চলমান বিবাদটিকে যে কোনো উপায়ে সমাধান করুন, কারণ এই বিবাদের প্রভাব শুধুমাত্র আপনাদের ওপরেই সীমাবদ্ধ নয়, বরং পুরো টাটা গ্রুপ, স্টক মার্কেট এবং দেশীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে, যা আমরা প্রত্যাশা করি না। আশা করি এই বিবাদের কারণটাও আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তবে টাটা গ্রুপের বিবাদ শুধু এখানেই শেষ নয়, আরও দুটো বিবাদ রয়েছে। চলুন একে একে সেই দুটো কারণও আলোচনা করি। দ্বিতীয় বিতর্কটি সাপুরজি পালানজি গ্রুপকে নিয়ে। আগেই বলেছি টাটা সন্স গ্রুপে 18% শেয়ারের মালিকানা রয়েছে মিস্ত্রি গ্রুপ বা সালানজি গ্রুপের কাছে। কাগজে কলমে এই শেয়ারের নেট ওয়ার্থ হচ্ছে 5400 কোটি টাকা, মানে 5400 কোটি টাকা। সাপুরজি পালানজি গ্রুপ অবশ্য বলছে যে এই অর্থ কেবল কাগজে কলমে, টাটা ট্রাস্ট তাদের শেয়ার বিক্রি করার কোনো রকমের অনুমতি দিচ্ছে না। এরপরে সাপুরজি পালানজিরা প্রস্তাব করেছেন, ঠিক আছে বিক্রি করতে না দিলেও চলবে, তবে এই শেয়ার বন্ধক রেখে অন্যত্র থেকে যাতে ফান্ড সংগ্রহ করতে পারি সেই অনুমতি দেয়া হোক। সাপুরজি পালানজিরা বলছে টাটা ট্রাস্ট সেই অনুমতিটুকুও দিচ্ছে না। আসলে বর্তমানে সাপুরজি পালানজি গ্রুপ চাইছে, যেহেতু তাদের নিজেদের কোম্পানি সাপুরজি পালানজি গ্রুপ এখন প্রচণ্ড ঋণের চাপে আছে, তাই হয় তাদেরকে টাটা ট্রাস্ট গ্রুপের শেয়ার বিক্রি করতে দিতে হবে, নয়তো ওই শেয়ার বন্ধক রেখে ব্যাংক বা অন্য কোথাও থেকে টাকা ধার নিতে দিতে হবে। কিন্তু টাটা ট্রাস্ট এর কোনোটারই অনুমতি দিচ্ছে না, কারণ এর পেছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে, যার জন্য টাটা ট্রাস্ট চাইলেও এই অনুমতি দিতে পারে না। কারণ টাটা ট্রাস্ট গঠনের সময় প্রায় 150 বছর পূর্বে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে টাটা গ্রুপের প্রতিষ্ঠা মূলত দেশ সেবা ও সমাজ সেবা করার জন্য গঠন করা হয়েছে। অর্থাৎ এখানে লাভকেন্দ্রিক মানসিকতা নয়, বরং জাতিকেন্দ্রিক মানসিকতাকে গ্রহণ করতে হবে, সততা বজায় রাখতে হবে এবং নৈতিক দৃষ্টিকোণ অনুসরণ করে চলতে হবে।
এই মানসিকতায় ছিল টাটা এবং মিস্ত্রির। সেই সময় তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দুজনেই মূল নিয়ন্ত্রণে থাকবেন। যদি তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কেউ এখানে প্রবেশ করে, উদাহরণস্বরূপ কোনো বিদেশি প্রতিষ্ঠান বা এমন কোনো ব্যবসায়ী যার প্রাথমিক লক্ষ্য হলো প্রফিট বা লাভ, তাহলে এই প্রতিষ্ঠান তার সামাজিক মিশন থেকে চ্যুত হয়ে যেতে পারে। সুতরাং মিস্ত্রি গ্রুপ বা টাটা গ্রুপের কেউই ট্রাস্টের শেয়ার বিক্রি করবে না। শেয়ার বিক্রি করলে অন্য কোনো পক্ষ সেখানে হস্তক্ষেপ করতে পারে। একইভাবে যদি শেয়ার বন্ধক রাখাও হয় এবং ঋণ পরিশোধে সে ব্যর্থ হয়, তবে শেয়ার অন্যের হাতে চলে যাবে, সেক্ষেত্রেও টাটা ট্রাস্টের উপরে হস্তক্ষেপ হবে। তাই চুক্তিতে উল্লেখ করা হয়েছিল যে এই তহবিল কখনোই বিক্রি হবে না এবং কখনো কোনো ঋণের জন্য এই তহবিলকে ব্যবহার করা যাবে না। আর তাই পালনজি গ্রুপের পরিবারের লোকজন বলছে যে আমাদের কাছে সব কিছু থাকলেও কিচ্ছুটি নেই। আর এই কারণে সাপরজি পালাজি গ্রুপ অর্থাৎ মহলী মিস্ত্রি সম্পর্কিত চারজনের যে লবি, তারা টাটা ট্রাস্টের যে কোনো সিদ্ধান্তে বারবার বিরোধিতা করে ডেডলক অবস্থার সৃষ্টি করছে। আশা করি দ্বিতীয় কারণটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আর তৃতীয় বিতর্কটা সরাসরি সরকারের বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের সঙ্গে সম্পর্কিত। আরবিআই চাইছে অন্যান্য কোম্পানির মতো টাটা সন্সও তাদের আইপিও বের করে ভারতীয় শেয়ার মার্কেটে নিজেদের নাম নথিভুক্ত করুক, যাতে সাধারণ ভারতীয়রাও টাটা সন্সের শেয়ার কিনতে পারে এবং সাধারণ ভারতীয়রাও টাটা সন্সের লভ্যাংশের ভাগিদার হতে পারে। তবে টাটা গ্রুপের কিছু কিছু কোম্পানি শেয়ার মার্কেটে এনলিস্টেড থাকলেও টাটা সন্স নিজে আরবিআইয়ের এই কথা বা প্রস্তাব মানতে রাজি নয়। টাটা সন্স তাদের পুরনো অবস্থানকেই আরও একবার ব্যক্ত করে বলেছে যে তারা কোনো সাধারণ কোম্পানি নয় বা প্রফিটের জন্য কাজ করে না। তাদের উদ্দেশ্য হলো দেশ সেবা এবং সমাজ সেবা করা। তাই একবার শেয়ার মার্কেটে এলে ডিসক্লোজার এবং কমপ্লায়েন্স মেনে চলতে হবে এবং কোয়ার্টার ভিত্তিক প্রফিটের হিসেবেও অংশগ্রহণ করতে হবে। টাটা সন্স বলছে তাদের কয়েকটা কোম্পানি শেয়ার মার্কেটে এনলিস্টেড আছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে টাটা সন্সের অধিকাংশ সিদ্ধান্তই প্রফিট বা লসের হিসাবে হয় না। অধিকাংশ সিদ্ধান্তই দেশের কথা ভেবে সমাজ সেবার উদ্দেশ্যে নেওয়া হয়। তাই আরবিআইয়ের কাছে তারা একইভাবে প্রাইভেট থাকার অনুরোধ করেছে। তবে আরবিআইয়ের অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, তাই এটা এখনই বোঝা যাচ্ছে না যে আরবিআই টাটাকে শেয়ার মার্কেটে আসার জন্য বাধ্য করবে নাকি তাদের অব্যাহতি দেবে। তবে আজকের দিনে যে অবস্থা, তাতে টাটা গ্রুপে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। কারণ একদিকে রয়েছে ট্রাস্টিদের দ্বন্দ্ব, অন্যদিকে সাপরজি পালানজির সাথে টাটাদের দ্বন্দ্ব এবং আরবিআইয়ের সঙ্গে টাটা ট্রাস্টের দ্বন্দ্ব। এই ঘটনা কোন দিকে মোড় নেবে সেটা দেখার জন্য আমাদের আরও কয়েক মাস বা আরও কয়েক সপ্তাহ অন্তত অপেক্ষা করতে হবে। যাই হোক, কখনো কখনো একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের থেকেও বড় হয়ে ওঠেন। তাই যখন সেই বিশিষ্ট ব্যক্তি চলে যান, তখনই তার কথা বেশি বেশি করে মনে হয়। ভাবুন, এই সমস্ত বিবাদ কিন্তু আগেও ছিল, কিন্তু গত ৭৪ বছরের মধ্যে যখন ৫৩ বছর যে আর ডি টাটা ছিলেন এবং ২১ বছর রতন টাটা ছিলেন, কেউ কোনো প্রতিবাদ করেনি। না সাপরজি না পালনজি কেউই কিছু বলেনি। আরবিআই কোনো শর্ত চাপাতে আসেনি বা ট্রাস্টিরা কখনোই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়নি। কেন হয়নি? কারণ এটাই ছিল তাদের মর্যাদা, তাদের প্রভাব। কিন্তু তাদের প্রস্থানের ১ বছরের মধ্যেই দেখা যাচ্ছে পরিস্থিতি কত দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে। পরিবর্তন যে হচ্ছে সেটা আমি আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তাই এখন প্রশ্ন, নোয়েল টাটা কি টাটা ট্রাস্টকে তেমন দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন যেমন জে.আর.ডি টাটা বা রতন টাটারা করেছেন, নাকি টাটা ট্রাস্ট বোর্ডের পরিবর্তন হয়ে যাবে? সাপরজি পালানজি গ্রুপ কি সুবিধা পাবে নাকি পাবে না? টাটা সন্সের আইপিও কি মার্কেটে আসবে নাকি আসবে না? এই সব কটা প্রশ্ন টাটা গ্রুপের ভবিষ্যতের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নচিহ্ন তৈরি করেছে। আমরা যারা রতন টাটাকে এবং টাটা গ্রুপকে শ্রদ্ধা করি, তারা আশা করব এই বিবাদের দ্রুত সমাধান হয়ে যাবে এবং টাটা গ্রুপ দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত কি ঘটবে তা ভবিষ্যতেই দেখতে পাবো। তো এই হলো পুরো গল্প। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং সবশেষে একটা প্রশ্ন, টাটাদের ভবিষ্যৎ কি হবে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।